নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। হাসি কান্না হীরা পান্নায় শেষ আরও একটা বছর। এক বছরে বদলে গিয়েছে বহু গল্পের গতিপথ। 2025-এর শিরোনামে কখনো উঠে এসেছে বেদনাদায়ক ঘটনা, কখনো সুখস্মৃতি। বছর শেষে ফিরে দেখা 2025-এর সেই সব মুহূর্ত যা খবরের শিরোনাম ছাপিয়ে স্মৃতিতে স্থায়ী হয়ে থাকবে। রাজ্য, দেশ, বিশ্বে ঘটে যাওয়া সেসব বেদনা এবং সুখস্মৃতিরই কিছু অধ্যায় আমরা তুলে ধরছি সময় কলকাতার পর্দায়। প্রথমেই ফিরে দেখব গোটা বাংলার জনজীবন ও রাজনীতিতে থেকে যাওয়া একাধিক ঘটনাবলী। বিতর্ক, বিপর্যয় আর রাজনীতির ঘূর্ণাবর্তেই কেটেছে গোটা বছর। কখনো ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, কখনো অগ্নিকাণ্ডের ঘটনা প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে পরিকাঠামোকে। আবার কখনো শিউরে ওঠার মতো অসামাজিক কাজকর্ম, কখনো ভোটার তালিকার সংশোধন ঘিরে তীব্র রাজনৈতিক বাদানুবাদ। প্রশাসনিক ব্যর্থতা থেকে শুরু করে বিরল শোকজ, মন্ত্রীর ইস্তফা, নিয়োগ দুর্নীতি মামলার টানাপোড়েন, সব মিলিয়ে রাজ্য জুড়ে ঘটনার ঘনঘটা। পাশাপাশি ধর্মীয় পর্যটনের উত্থান, গণ আন্দোলন, নিরাপত্তা নিয়ে ক্ষোভও উঠে এসেছে বরাবর। বছর শেষে ফিরে তাকালে স্পষ্ট, এই ঘটনাবলী শুধু খবর নয়, 2026-এর রাজনীতির দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে চলেছে। সময় কলকাতার পর্দায় রইল বাংলার সেই ঘটনাবলীরই কিছু কোলাজ। বর্ষবরণের আমেজ কাটিয়ে উঠতেই 2রা জানুয়ারি মালদায় খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার। দুষ্কৃতীরা রীতিমতো ধাওয়া করে পরপর গুলি চালিয়ে খুন করে বাবলাকে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে শুরু হয় ধরপাকড়। দলের দুর্দিনে যখন বহু তৃণমূল নেতা দল ছেড়েছেন, তখনও মমতার হাত ছাড়েনি দুলাল। স্বাভাবিকভাবেই দুলাল খুন হতেই পুলিশের বিরুদ্ধেই গাফিলতির অভিযোগ তুলতে পিছু পাননি মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে ছুটে গিয়েছিলেন মালদায়, দাঁড়িয়েছিলেন দুলালের স্ত্রীর পাশে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরে 2 পুলিশ কর্মীকে গুলি করে পগার পার হয়ে যায় বন্দী। কোনো অ্যাকশন ফিল্মের শুটিং মনে হলেও এ ঘোর বাস্তব। গুলি চালিয়ে পালিয়ে যায় কুখ্যাত আসামি সাজ্জাক আলম। রায়গঞ্জ পুলিশ সুপার সাজ্জাকের মাথার দাম ধার্য করে 2 লক্ষ টাকা। প্রশ্ন ওঠে প্রশাসনের ভূমিকা নিয়েও। পরিস্থিতির আজ বুঝে রায়গঞ্জে পৌঁছে যান খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। 48 ঘন্টার মধ্যে সাজ্জাককে গ্রেফতার করার নির্দেশ দেন। পুলিশের ওপর গুলি চালালে পাল্টা তার 4 গুণ গুলি চালানো হবে বলে হুঁশিয়ারি দেন। ডিজির সেই হুঁশিয়ারির মাত্র 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশ সীমান্তে পুলিশের এনকাউন্টারে খতম হয় পলাতক বন্দী সাজ্জাক আলম। আরজিকর খুন ও ধর্ষণ মামলায় নয়া মোড়। জানুয়ারিতেই আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয় সঞ্জয় রায়। সঞ্জয়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় শিয়ালদা আদালত। বিরলতম অপরাধ নয় এই যুক্তিতেই ফাঁসির বদলে যাবজ্জীবন সাজা হয়। রায় চ্যালেঞ্জ করে মামলা করায় সুপ্রিম কোর্টে, পরে তা কলকাতা হাইকোর্টের উপর ন্যস্ত হয়। সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নির্যাতিতার পরিবার। বছর শেষেও রাজপথে বিচার চাওয়ার আওয়াজ থামেনি। 14 মাস পর 15ই জানুয়ারি জেল মুক্তি হয় রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের। গ্রেপ্তারির পরই মন্ত্রীপদ খুইয়েছিলেন জ্যোতিপ্রিয়। তবে হাবড়ার বিধায়ক পদ এখনো রয়েছে। জেল মুক্তির পর আবারও সমমহিমায় ফিরে আসার চেষ্টা অনবরত চালিয়ে যাচ্ছেন। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন 5 প্রসূতি। তাদের মধ্যে ভেন্টিলেশন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একজনের। বাকিদের পর কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রশ্নের মুখে পড়ে সরকারি হাসপাতালে স্যালাইন, রিঙ্গার, ল্যাকটেট। এগরা, তারপর বজবজ, দত্তপুকুরের তালিকায় যুক্ত হয় কল্যাণী। 7ই ফেব্রুয়ারি ভর দুপুরে নদিয়ার কল্যাণীতে 20 নম্বর ওয়ার্ডে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয় 4 মহিলার। প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে চলছিল সেই বেআইনি বাজি কারখানা, তা নিয়ে ওঠে প্রশ্ন। রাজ্য বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর ফলে তা বেড়ে দাঁড়ায় 18%। ভোটের কাজে সরকারি কর্মীদের বড় ভূমিকা থাকে, তাই বিধানসভা ভোটের আগে রাজ্য বাজেটে তাদের জন্য সরকারকে অতিরিক্ত কিছু ভাবতে হয়েছে বলেই মনে করেন অনেকেই। শিরাকাটা 3 মৃতদেহ বাড়িতে পড়েছিল, বাইপাসে উদ্ধার হয় আহত 3। ট্যাংরার ঘটনায় ধীরে ধীরে গভীর হতে থাকে রহস্য। কলকাতার বুকে ইএম বাইপাসে অভিষিক্তা মোড়ের কাছে পথ দুর্ঘটনায় আহত হয় প্রণয় দে, প্রসূন দে ও কিশোর প্রদীপ দে। পুলিশে জেরার পর স্বীকার করে নেন নিজের স্ত্রী এবং বৌদিকে খুন করেছেন প্রসূন দে নিজেই। আর্থিক দেনায় আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন, ঘনীভূত হতে থাকে রহস্য। বর্তমানে অভিযুক্ত প্রণয় দে, প্রসূন দে কারাবাসে।
টুকরো টুকরো দেহ ব্যাগে ভরে গঙ্গায় ফেলে দিচ্ছিল মা ও মেয়ে। শেষ মুহূর্তে কুমোরটুলি ঘাটে স্থানীয়রা হাতে নাতে ধরে ফেলেন তাদের। তদন্ত শুরু হয়। জানা যায় সুমিতা ঘোষ নামে এক মহিলাকে খুন করে মা ও মেয়ে মিলে দেহ টুকরো করে ব্যাগে ভরে গঙ্গায় ফেলে দেওয়ার চেষ্টা চলছিল। সেই ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষকে যাবজ্জীবন কারাবাস ও 1 লক্ষ টাকা জরিমানা করে আদালত। খুন করে তথ্য প্রমাণ লোপাটের অপরাধে 7 বছরের জেল ও 50,000 টাকা জরিমানা। সুমিতা ঘোষ ছিলেন আরতির পিসি শাশুড়ি। মার্চে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতার মাঝে তৈরি হয় বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করেন শ্রোতাদের একাংশ। রাজ্যের বিনিয়োগ পরিস্থিতি থেকে শুরু করে আর্জিকর বিভিন্ন বিষয় নিয়ে ওঠে প্রশ্ন। চিৎকার করেন, থামিয়ে দেন বক্তৃতা। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় সেই মুহূর্ত। তবে কিছুক্ষণের মধ্যেই বাকি দর্শকদের সমবেত প্রতিবাদের সামনে বিক্ষোভকারীরা অবশ্য বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। পোস্টার নিয়ে হল ছেড়ে বেরিয়ে যেতে হয় তাদের। আর মমতা বলেন, ওরা আমায় মিস করলো। উত্তর দেন নিজের মনকে বশে রেখে, সংযত রেখে। এপ্রিলেই 2016 সালের এসএসসি নিয়োগের পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। বলে, পুরো প্রক্রিয়ায় কারচুপি হয়েছে। ওই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এক মুহূর্তেই চাকরি হারান প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী। দুর্নীতির অভিযোগে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভে দফায় দফায় উত্তেজনা ছড়ায় বিকাশ ভবনের সামনে। মোদী সরকারের সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে অশান্তি হয় মুর্শিদাবাদে। আইন প্রত্যাহারে অশান্তির স্রোত বয়ে যায় গোটা মুর্শিদাবাদে। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে গুলি চালাতে হয়। মৃত্যু হয় বেশ কয়েকজনের। অশান্তি রুখতে পুলিশের সঙ্গে মুর্শিদাবাদে অশান্তি বিধ্বস্ত জায়গাগুলিতে টহল দেয় বিএসএফও। হাইকোর্টের নির্দেশে মোতায়েন হয় কেন্দ্রীয় বাহিনী। আইন প্রত্যাহারে অশান্তির আজ ছড়িয়ে পড়ে রাজ্যের জেলায় জেলায়। পর্যটনের মানচিত্রে দীঘার নাম নতুন করে উজ্জ্বল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 30 এপ্রিল পুরীর জগন্নাথ মন্দিরের আদলে গড়ে ওঠে দীঘার জগন্নাথ মন্দির। প্রায় 200 কোটি টাকা ব্যয়ে 22 একর জমির ওপর নির্মিত এই মন্দির ইতিমধ্যেই আকর্ষণের কেন্দ্রবিন্দু। সমুদ্রের টানে যেখানে পর্যটন মূলত মরশুমি ছিল, সেখানে মন্দিরকে ঘিরে এখন বছরভরই ভিড় বাড়ছে দীঘায়। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, হোটেল, দোকান থেকে পরিবহন সর্বত্রই তার প্রভাব পড়েছে। পর্যটনের সঙ্গে ধর্মীয় আবহ মিশে দীঘা পেয়েছে নতুন পরিচয়। মে মাসের শেষে ভাইরাল হয় একটি অডিও ক্লিপ। অভিযোগ, ফোনের একদিকে ছিলেন অনুব্রত মণ্ডল, অন্যদিকে ছিলেন বোলপুর থানার আইসি লিটন হালদার। আইসি নির্দেশ না মানায় তাকে ও তার পরিবারকে কটূক্তির অভিযোগ ওঠে। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে অডিও। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা। শাসক দলের চাপে পড়তেই প্রকাশ্যে ক্ষমা চান অনুব্রত। তবু বিতর্ক থামেনি। নভেম্বরে আইসি লিটন হালদারকে প্রথমে জলপাইগুড়ি, পরে বারুইপুরে বদলি করা হয়। এই বদলি নিয়েও শুরু হয় নতুন সমালোচনা। 1 আগস্ট থেকে রাজ্যের 100 দিনের কাজ শুরু করতে বলে হাইকোর্ট। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গিয়েছিল মোদী সরকার। যদিও সুপ্রিম কোর্টে গিয়েও ধাক্কা খায় মোদী সরকার। হাইকোর্টের নির্দেশই বহাল রাখে শীর্ষ আদালত। বাংলার টাকা মঞ্জুর করতে হবে কেন্দ্রের মোদী সরকারকে। নির্দেশ বহাল থাকে সুপ্রিম কোর্টেও। রাজায় রাজায় যুদ্ধ হলেই যে উলুখাগড়ার প্রাণ যায় তা নয়। রাজা ও তার নানা স্তরের পারিষদরা যদি প্রচন্ড আনন্দে উন্মত্তের মতো উল্লাসে মাতে, তাহলেও বলির তালিকায় নাম ওঠে উলুখাগড়াদেরই। সেই 80 দশকের প্রবীণ প্রজা হোক কিংবা চতুর্থ শ্রেণীর ছোট্ট পড়ুয়া। কালীগঞ্জের উপনির্বাচনে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ জয়ী হয়। এই জয়ীর পর বিজয় মিছিল করে তৃণমূল। অভিযোগ, এই মিছিল থেকে সিপিএম সমর্থকের বাড়িতে ছোড়া হয় বোমা। সেই বোমায় প্রাণ হারায় চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দি গ্রামের তামান্না খাতুন। সুপ্রিম কোর্টের নির্দেশে এপ্রিলে 2016 সালের এসএসসি প্যানেল বাতিল হয়েছিল। সেপ্টেম্বরে শীর্ষ আদালতের বেঁধে দেওয়া নিয়মের মধ্যেই এসএসসি পরীক্ষা হয়। পার্থ চট্টোপাধ্যায়ের পর চন্দ্রনাথ সিনহা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জশিট পেশ করে ইডি। 12 কোটি 72 লক্ষ টাকার বেআইনি লেনদেনের সঙ্গে মন্ত্রী জড়িত থাকার অভিযোগ ওঠে। যদিও পরবর্তীতে স্বস্তি পান রাজ্যের কারামন্ত্রী। তার জামিন বহাল রাখে ইডির বিশেষ আদালত। আরজিকরের ঘটনার রেশ কাটতে না কাটতেই শিরোনামে উঠে আসে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ। এক ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ওড়িশার বাসিন্দা সেই তরুণীকে গণধর্ষণের ঘটনার 20 দিনে চার্জশিট দেয় রাজ্য পুলিশ। তবে শুধু দুর্গাপুরই নয়, শিরোনামে উঠে আসে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজ। কলেজের মধ্যেই এক পড়ুয়াকে 3 জন মিলে গণধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্তদের মধ্যে একজন তৃণমূল যুবনেতা। 22 ও 23 সেপ্টেম্বরে ভয়াবহ রাত। কলকাতা সাক্ষী থাকে স্মরণকালের ভয়াবহ বৃষ্টির। প্রায় 247.5 মিলিমিটার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বালিগঞ্জ, গড়িয়া, পাটুলি, বেহালা সহ বিস্তীর্ণ এলাকা। জলভরা রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে জড়িয়ে মৃত্যু হয় অন্তত 10 জনের। পরিস্থিতির জন্য সিইএসসিকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ও সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সিইএসসিকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন তিনি। বিষয়টি নিয়ে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্টও। গোটা ঘটনায় শহরের বিদ্যুৎ পরিকাঠামো ও জল নিকাশির দুর্বলতা ফের প্রকাশ্যে চলে আসে।
অক্টোবর মাসে অতি ভারী বৃষ্টি ভূমিধসে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মৃত্যু হয় 30 জনেরও বেশি মানুষের। মিরিক ও সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বহু পর্যটক আটকে পড়েন। ভুটানের পাহাড়ে টানা বৃষ্টির ফলে নদীর জলস্তর বাড়ে, শুরু হয় একের পর এক ভূমিধস। ভুটানের তালাবাদ থেকে জল ছাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়। দুধিয়া সেতু ভেঙে পড়ায় শিলিগুড়ি মিরিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করে রাজ্য সরকার। টানা 1207 দিন পরে 11 নভেম্বর জেল থেকে মুক্তি পান রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর মধ্যে 203 দিন ছিলেন হাসপাতালে। শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করে আদালত। এর আগেই নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়েছিলেন, আর নভেম্বরে পার্থর জেল মুক্তি। এই মুক্তি রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তোলে। নিয়োগ মামলার ভবিষ্যৎ নিয়েও উঠেছে প্রশ্ন। নভেম্বরই বদলে যায় রাজভবনের নাম, নতুন নাম হয় লোকভবন। রাজ্যপাল সিবি আনন্দ বোস তার বাসভবনে বসেই সেই নাম বদলের কথা জানান। নিজেই আগের নাম ফলক সরিয়ে লোকভবন লেখা ফলক লাগান রাজ্যভবন জুড়ে। দীর্ঘ আইনি লড়াই, অবশেষে সাপ মুক্তি। মালদহ সীমান্ত হয়ে সপুত্র দেশে ফেরেন অন্তঃসত্ত্বা সোনালী বিবি। গত জুলাই মাসে দিল্লি থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে সোনালী বিবি সহ 6 জনকে পাকড়াও করেছিল পুলিশ। নাগরিকত্বের বৈধ সব কাগজপত্র সঙ্গে থাকলেও তাদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে মোট 6 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। সোনালীর নাবালক ছেলে সহ তাদের গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে মামলা দায়ের হয়। গত 26শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট তাদের 4 সপ্তাহের মধ্যে ভারতে ফেরানোর নির্দেশ দেয়, কিন্তু কেন্দ্র তা না মানায় হাইকোর্ট আদালত অবমাননার মামলা করার নির্দেশ দেয়, যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে কেন্দ্র। রাজ্যের পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম লড়াই করেছিলেন। 26শে ভোটের আগে হিন্দুত্ব অস্ত্রে শান। ডিসেম্বরের প্রথম রবিবারই কলকাতার বুকে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়। 24শে লোকসভা ভোটের আগে ব্রিগেডেই হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এবার 26শে রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে এত বড় ধর্মীয় সমাবেশ। উদ্যোক্তাদের দাবি ছিল এই আয়োজন ধর্মীয়, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। তবে গীতা পাঠের আসরে বঙ্গ বিজেপির নেতারাই ছিলেন মধ্যমণি। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের সাংবিধানিক প্রধান সিবি আনন্দ বোস। শুধু আশাই নয়, গীতা পাঠের মঞ্চে উঠে মাইক্রোফোনের সামনে সংস্কৃত উচ্চারণে গীতা পাঠও করেন। হাজারো বিতর্ক, তবু থামানো যায়নি হুমায়ুন কবিরকে। 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির। পরবর্তীতে নতুন দল ঘোষণা করে আগামী বিধানসভা নির্বাচনও লড়বেন বলে জানান। বিজেপি বলছে হুমায়ুনের এই পদক্ষেপে তৃণমূলের সমস্যা হতে চলেছে। এদিকে তৃণমূল দাবি করছে বিজেপির বি টিম হয়ে কাজ করছে হুমায়ুন। কলকাতা থেকে শুরু হয়েছিল লিওনেল মেসির গোট ইন্ডিয়া ট্যুর 2025, কিন্তু যুব ভারতীতে স্বপ্নের সেই সকাল দ্রুতই রূপ নেয় বিশৃঙ্খলায়। হাজার হাজার দর্শক টিকিট কেটে এলেও গ্যালারি থেকে মেসিকে দেখা যায়নি। অভিযোগ, মন্ত্রী-সন্ত্রীরা সেলফিতে ব্যস্ত থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন মেসি। ক্ষোভে ভাঙচুর চালায় দর্শকরা। ঘটনায় গ্রেপ্তার হন আয়োজক শতদ্রু দত্ত। রেশ গড়ায় প্রশাসনেরও। ডিজি রাজীব কুমার সহ 3 শীর্ষ পুলিশ কর্তাকে শোকজ করেন মুখ্যমন্ত্রী। ক্রীড়ামন্ত্রীর ইস্তফা এবং কর্মরত ডিজিকে শোকজ। চলতি বছরের 2 ঘটনায় রাজ্যের প্রশাসনিক মহলে বিরল দৃষ্টান্ত। 26শে বিধানসভা ভোটের আগে রাজ্যের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন ঘিরে রাজনৈতিক চাপানুতোর। 16 ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় 58 লক্ষের বেশি নাম বাদ পড়ে। দ্বিতীয় পর্ব চলবে 15 জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ধার্য হয় 14 ফেব্রুয়ারি। নাম বাদ যাওয়া নিয়ে আতঙ্কে একাধিক মৃত্যুর অভিযোগ ওঠে। তালিকায় ছিলেন কয়েকজন বিএলও। শাসক বিরোধী তরজা তুঙ্গে।